দীর্ঘদিন পরে যে সভা আয়োজন করা হয়েছে সেই সভা মূলত আমাদের সাংগঠনিক, আমাদের আগামী ভবিষ্যৎ, আমাদের পথ নির্দেশিকা কী হওয়া উচিত সেই বিষয়ে পর্যালোচনা করবার জন্য আজকের এই অনুষ্ঠান। প্রথমেই আমি ঠাকুরের পাদপদ্মে প্রণাম জানিয়ে আজকে সবাই উপস্থিত আমার জ্যেষ্ঠ ভ্রাতা সংঘাধিপতি সুব্রত ঠাকুর মহাশয় উপস্থিত অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সভাপতি, কার্যকারী সভাপতি, জেনারেল সেক্রেটারি, ছাত্র যুব মতুয়া মহাসংঘের পদাধিকারী, উপস্থিত মাতৃসেনা, উপস্থিত মতুয়া সেনা এবং তৎসহ ছাত্র যুব থেকে শুরু করে সাধু গোসাই পাগল দলপতি মায়েরা এবং বিভিন্ন মতুয়া অনুরাগী মতুয়া শরীর যারা আছেন সকলকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা, ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা এবং গুরুজনদের প্রতি আমার প্রণাম। মূলত যে বক্তব্য আমার ব্যক্তিগত আজকে বলবো, সেখানে আমার ব্যক্তিগত বক্তব্য বলে কিছু নেই। আপনারা জানেন, এটা থেকেই শুরু করা দরকার যে আমি আমার এই মতুয়া মহাসংঘ অর্থাৎ অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কার্যক্রম থেকে শুরু করে রাজনৈতিক কর্মকাণ্ড পর্যন্ত যে কর্মধারা, যে কর্মকাণ্ড, সব কিছুর পেছনেই উদ্দেশ্য মতুয়া ডেভেলপমেন্ট, সর্বহারা মানুষের পাশে দাঁড়ানো, তৎসহ অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের শ্রীবৃদ্ধি এবং ভারতবর্ষ তথা বিশ্বের বুকে এর নাম ছড়িয়ে দেওয়া। সেই উদ্দেশ্যে অনেক কর্মকাণ্ড চলেছে এবং আগামীতেও চলবে। আপনারা সবাই নিরাশা, দুরাশা, আশা, আকাঙ্ক্ষার কথা এখানে বলেছেন। অবশ্যই এটা সেই জায়গা, যে জায়গায় মানুষ আধ্যাত্মিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে অন্তরের দুঃখ, অন্তরের আবেগ, অন্তরের ভালোবাসাকে প্রকাশ করে মন্দিরের সামনে, ঠাকুরের মন্দিরের সামনে। শ্রীধাম ঠাকুরনগরের মাটি নিয়ে, সেই পুণ্য তীর্থের সেই জল নিয়ে যেখানে মানুষের মনের শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা এবং তাদের পূর্ণতা পাবার আশা থাকে, সেখানে সেই কথা ব্যক্ত করবে না, ব্যক্ত করবে কোথায়? তো সেই উদ্দেশ্য করে আমার বলা যে আমার ব্যক্তিগত কোনো বক্তব্য নেই। আমার যা বক্তব্য, সমস্ত বক্তব্য আপনাদের স্বার্থে, আপনাদের কার্যক্রমকে আগামী দিনে অধিষ্ঠিত করবার লক্ষ্যে। আমি একটা এমন অবস্থানে দাঁড়ানো, যে অবস্থানে দাঁড়িয়ে থেকে আমি একটা উভয় সংকটের মধ্যে আছি। উভয় সংকটটা এরকমই যে একাধারে আমি একজন জনপ্রতিনিধি, পাশাপাশি মতুয়াদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে ভারতবর্ষে মতুয়াদের নাগরিকত্ব প্রদান, যে নাগরিকত্ব প্রদানের জন্য আমার বংশের 3 পুরুষের লড়াই চলছে, আপনাদের বংশের 3 পুরুষের লড়াই চলছে। সবাই সবার ব্যক্তিগত যদি হিসেব করে দেখি, তাহলে লড়াই কিন্তু চলছে 3 পুরুষ ধরে, অর্থাৎ যবে থেকে ভারতবর্ষ ভাগ হয়েছে। তাহলে এমতো অবস্থাতে যে উভয় সংকটে আমি আছি, সেই উভয় সংকটের কোন পক্ষ আমি নেব, আমি নিজে
এই মুহূর্তে বিবেচনা করতে পারছি না, সেই বিবেচনার হাল আপনাদের হাতে ছেড়ে দিলাম। যে মতুয়াদের উদ্দেশ্যে তাদের স্বার্থ কায়েম করব, নাকি একাধারে জনাধার হয়ে যে জনতার আমি প্রতিনিধি, সেই প্রতিনিধিত্ব পালন করব। আপনারা যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্তই আমার শিরোধার্য। তো এমত অবস্থাতে আমি দীর্ঘ সময় ধরে, আপনারা দেখেছেন যে পার্লামেন্টে যদি 10টা বক্তব্য তুলে ধরি, তার মধ্যে 8টা বক্তব্যই আমার মতুয়া নিয়েছিল। 2টো বক্তব্য অন্যান্য স্থানীয় বক্তব্য হতে পারে, বিশেষ সমস্যার বক্তব্য হতে পারে। কেননা সারা পশ্চিমবঙ্গের 1/3% অর্থাৎ 1/3 জনসংখ্যা মতুয়া। সেই জনগোষ্ঠীকে উপেক্ষা করে, সেই জনতাকে উপেক্ষা করে আমার কাজ করা সম্ভব নয়। কারণ আমার স্বর্গীয় পিতামহ যে অল ইন্ডিয়া যে মতুয়া মহাসংঘ গঠন করেছিল, সেই মতুয়া মহাসংঘের ছত্রছায়ায় সমস্ত মতুয়ারা আজকে যেখানে যেখানে আছে, সবাই কম বেশি সেই মতুয়া মহাসংঘের আইডেন্টিটিতে পরিচিতি। তা না হলে ভারতবর্ষে মতুয়াদের এইরকম বৃহত্তর সংগঠন আর কোথাও নেই। ভারতবর্ষের প্রথম উদ্বাস্তু কলোনি এইটা। এই উদ্বাস্তু কলোনি না হলে মতুয়া সংজ্ঞা, মতুয়া সংবিধান এর কোনো ধারাবাহিকতা, এর কোনো মাইনা থাকতো না সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের। তাই একে উপেক্ষা করে আমার কাছে আমার পদটা বড় নয়। আমি এই পদ নেবার আগে আপনাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম যে এই অবস্থানকে বজায় না রাখতে পারলে আপনাদের সিদ্ধান্তই চূড়ান্ত আমার কাছে। তো আমি এখনো পর্যন্ত আপনাদের কাছে এই সিদ্ধান্ত দিয়ে দিলাম, মতুয়া মহাসংঘের কাছে এই সিদ্ধান্ত দিয়ে দিলাম। আপনারা দেখেছেন যে দেশ ভাগের সময়টায় যেভাবে এই সমাজের মানুষের উপরে একটা নিপীড়ন চলে আসছিল, যেভাবে তার উদ্দেশ্যই ছিল আজকে এই অবস্থানে রেখে দেওয়া। আমার মাঝে মাঝে দুঃখ হয়, কিন্তু সেই দুঃখ আমি নিজে নিজে ঘোচাই যে আমি কি অপরাধ করেছি যে দলিত হিন্দু সমাজে জন্মগ্রহণ করে? কই অন্য সমাজের মানুষের তো এত নিপীড়ন সহ্য করতে হয়নি, হয় না? কেন এই সমাজের মানুষের এই নিপীড়ন সহ্য করতে হয়? আমরা একের পর এক আশা দেখি, একের পর এক আশায় আমরা নিজের মধ্যে সিঁড়ি বা আমরা আপলিফমেন্ট হওয়ার স্বপ্ন দেখি, আর সেখান থেকে আমাদের বারে বারে গলা ধাক্কা দিয়ে আমাদের বের করে দেওয়া হচ্ছে। ঠিক। এই গলা ধাক্কা আপনারা কতক্ষণ সহ্য করবেন? কারা গলা ধাক্কা দিচ্ছে, কোন লোকেরা গলা ধাক্কা দিতে চাইছে, সেটা কিন্তু আপনাদের মাথায় নিতে হবে। আমাদের দীর্ঘদিনের দাবি, ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে একটা দাবি যে এই উদ্বাস্তু মানুষদের ভারতবর্ষের সংবিধানের আওতায় এনে এদের নাগরিকত্ব দেওয়া হবে। এটা কি এদের অন্যায়? আজকে কারা চক্রান্ত করে এদেরকে পূর্ব পাকিস্তানি করে দিয়েছে? কারা চক্রান্ত করে? বর্ণবাদ। আপনারা দেখেন যদি সেই বর্ণবাদ এখনো কিন্তু পিছু হাঁটেনি। আর যতদিন পর্যন্ত ভারতবর্ষ এই সঙ্গে থাকবে, বর্ণবাদ পিছু ছাড়বে না। এটা কিন্তু আজকে পরিষ্কার করে বলে দিলাম আমি, পিছু ছাড়বে না। ঠাকুর মশাই একটা স্পষ্ট বার্তা দিয়েছিলেন যে কোনো লোক নেই এই পিছিয়ে পড়া মানুষের পাশে এসে তারে ভাই বলে ডাকে, তাকে দাদা বলে ডাকে, তাকে সম্মান করে, তাকে এই জায়গা দায়ী ভূমিতে যায়, নেই, কোনো মানুষ নেই। অতএব লড়াই ছাড়া, যুক্তি ছাড়া, বিদ্যা ছাড়া, অস্ত্র ছাড়া আপনার কিন্তু কোনো কিছু করার নেই। কাউকে কাটতে পারবে না, কোনো মানুষ নেই তাদের কাটবে।
কাটবে শুধু একটা সম্প্রদায়ের মানুষকে, তাহলে এই সম্প্রদায়ের মানুষকে কাটতে পারে, কারণ ওদের কাছে কাটার বস্তুই হচ্ছে এইটা। সেই শুরু থেকে, যবে থেকে বোঝা শুরু করেছে এই সমাজ, তবে থেকে কাটা শুরু করেছে। আগামী 500 বছরের মধ্যে যতক্ষণ পর্যন্ত এই বর্ণবাদ প্রথা এই মানুষের মাথার উপরে ছড়ি না ঘোরানো বন্ধ করবে, ততক্ষণ পর্যন্ত এই সমাজের মানুষ মাথা তুলে দাঁড়াতে পারবে না। আমি এটা স্বর্ণাক্ষরে লিখে দিয়ে গেলাম, আজকে এটা লিখে দিয়ে গেলাম, জীবনে কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। স্বনির্ভর হতে হবে। পিয়ার ঠাকুর মহাশয় অনেক পরে বুঝেছিলেন, কারণ উনি যখন বুঝতেন তখন এ জায়গায় বুঝেও কিছু করার অবস্থানে ছিলেন না, কারণ এখানে এত পরিমাণে মতুয়া সম্প্রদায়ের মানুষ ছিল না যাদের নিয়ে এইভাবে সমাবেশ করা সম্ভব হতো। কিন্তু আমাদের বুঝতে হবে যে আমরা কোন ছত্র ছায়ায় পালিত হচ্ছি, কার ছত্র ছায়ায় পালিত হচ্ছি। যতক্ষণ না পর্যন্ত নিজ শক্তি আমরা প্রদান করতে পারছি, ততক্ষণ না পর্যন্ত আমাদের মুক্তি নেই, আমাদের উদ্ধার নেই, আমাদের উন্নতি নেই। সে সামাজিক হোক, রাজনৈতিক হোক, অর্থনৈতিক হোক, যে কোনো প্রেক্ষাপটে আমাদের সেখানে স্বনির্ভর হতে গেলে কিছু স্বার্থ, দাদা একটু বলে গেছে, কিছু স্বার্থ ত্যাগ করতে হবে। কি হবে নাগরিকত্বই যদি না পায় মানুষ, কি হবে? আমার এই এমপি পদ দিয়ে হবে কি করব? ঝোল খাবো নাকি? ঝোল খাবো এমপি পদ দিয়ে? যাদের জন্য লড়াইতে নেমেছি তাদের জন্য লড়াই দেব আজীবন। আমার বেশি বক্তব্য নাই এখানে, আমি বক্তব্য দিতে উঠি নেই, বা এখানে একটা মহান কিছু করে দেখাবো সেরকম কিছু উদ্দেশ্য নাই। উদ্দেশ্য এই কমিউনিটিকে একত্রিত করে একটা ছত্র ছায়ায় আমরা বাঁচতে চাই। সমষ্টিগতভাবে যদি আমরা না থাকি, আমরা আগামী দিনে ছন্ন ছাড়া হয়ে যাব। আমাদেরকে টুকরো টুকরো করার জন্য কিন্তু উঠে পড়ে লেগেছে। আমি কোনো ব্যক্তি বিশেষের নাম বলবো না, কোনো ব্যক্তি রাজনৈতিক দলের নাম বলবো না, আমি কারুর কথা বলবো না। আমি এই মুহূর্তে সংঘাধিপতি হিসেবে বলছি, একমাত্র সংঘাধিপতি হিসেবে, মতুয়াদের প্রতিনিধি হিসেবে আমি বলছি। আমি কোনো রাজনৈতিক প্রতিনিধি হিসেবে কথা বলছি না। আমার সমাজের মানুষ যেখানে সুরক্ষিত নয়, আমার সমাজের মানুষ যেখানে সুরক্ষিত, আমি সেখানে কথা বলবো। আমার মানুষ যেখানে সুরক্ষিত নয়, সেখানে আমি যতই নিজ মোহে নিজ প্রলোভনে আমি কখনোই সেই জিনিস করতে পারি না। এটা আমার নৈতিক কর্তব্য না, সেই রেখায় সেভাবে আমরা পালিত হইনি। অতএব এইটুকু নিশ্চিন্ত থাকবেন, সর্বক্ষণ সদা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কথা মাথায় রেখে আমার কর্মকাণ্ড চলবে। আমার কর্মকাণ্ড ভাবে চলবে না যে আমি একজন পলিটিক্যাল লিডার। আমি একজন মতুয়াদের ঠাকুর বাড়ির একজন প্রতিনিধি, মতুয়াদের একজন প্রতিনিধি। যেভাবে আমি আগে ছিলাম, আমি এখনো সেভাবে আছি, আগামীতেও সেভাবে থাকবো। এটাই আমার বক্তব্য, আমার দ্বিতীয় কোনো বক্তব্য নাই। যেখানে যে পাঠ নিতে হয়েছে আপনাদের অনুমতি নিয়ে আমি সেই পাঠে গেছি। আপনাদের অনুমতি যদি না থাকে আমি সেই পাঠ বন্ধ করে দেবো, পরিষ্কার কথা। আমার কিছু যায় আসে না, আমার ব্যক্তিগত কোনো নীতির জন্য আমি সেখানে পৌঁছই নাই। আপনারা হয়তোবা বলেন অনেক কিছু আমি করেছি, আমি কিছু করিই নাই। আমি কিছু করিই নাই। যা করেছেন আপনাদের উপস্থিতিতে করেছেন। আপনারা উপস্থিত না হলে আজকে এখানে দুটো কথা বলার জায়গাই নেই। খালি জায়গা কথা বললে আমাকে লোকে পাগল বলবে। আপনাদের সামনে বক্তব্য রাখছি, তাই মনে করছে সবাই যে দুটো বক্তব্য রাখছে এখানে, তা নাহলে একা একাই বক্তব্যগুলো বলে গেলে সবাই ভাবতো পাগল। এটা সিএ এর স্বপ্ন দেখেছিলাম আপনার। সেই সিএ যদি আগামীতে একটা নির্দ্বিধায় উচ্চ কণ্ঠে, দীপ্ত কণ্ঠে আমি সারাক্ষণ বলবো, যদি সিএ পাস না হয় তাহলে আমরা নিরপেক্ষতা অবলম্বন করব। সোসাইটিতে যদি মতুয়া সম্প্রদায়, এই উৎপাস্তু সম্প্রদায়ের জন্য যদি সিএ যদি সোসাইটিতে লাগু না হয়, আমরা নিরপেক্ষতা পালন করব, পরিষ্কার কথা বলে দিলাম। কারণ আমাদের চাওয়া তো একটাই। আর যদি কেউ ভেবে থাকে যে মতুয়ারা নিরীহ, ডাঙ্কা কাসর বাজায়, নিশান বাজিয়ে উঁচিয়ে রাস্তা দিয়ে দল, এরা ধর্মীয় কথা, এরা যেমন ধর্ম করতে পারে, যেমন গারস্থ ধর্ম করতে পারে, তেমন
34 সালের কাজিয়া বাংলাদেশের হিন্দুত্বকে বাঁচিয়ে রেখেছিল এই মতুয়া সম্প্রদায়ের মানুষ। তো এদের রক্তের মধ্যে যে সে কি গার্ডস আছে সে একমাত্র মতুয়ারা বোঝে। আমরা কোনো রাজনৈতিক পতাকা দলে মতুয়ারা আমরা আবদ্ধ নই। আমি একটা কথা বলি, আমরা মতুয়া স্বার্থে রাজনীতির পতাকা দলে গেছিলাম, অতএব আমাদের খোয়ানোর কিন্তু কিচ্ছু নেই। আমি একটা পরিষ্কারভাবে আপনাদের বলে যাই যে আমরা এখানে অনেকে দুঃখ পাচ্ছি যে এটা খোয়াবো ওটা খোয়াবো, এই খুঁয়ে যাবে, কোনো কিছু আমরা খোয়াইনি, আমরা কোনো কিছু খোয়াবো না। আমরা দুঃখ পাওয়ার কিছু নেই, আমরা আগামী দিনে দুঃখ পাবো না। কারণ আমরা যে কোনো আসনায় এই 74 বছর ধরে যতগুলো রাজনৈতিক পতাকার তলে আমরা গেছি, আমাদের ওই ক্ষুদ্র একটা স্বার্থের দাবির আসার জন্য গেছি। সেই দাবিটা কি ছিল? আমাদের নিঃশর্ত নাগরিকত্ব। ভারতবর্ষে যদি আমি পূর্ণ নাগরিকত্বই না পাই, তাহলে ভারতবর্ষের কোন কর্মের ভ্যালু আছে? আমার কর্মের ভ্যালু কখনো লিপিবদ্ধ হবে, কখনো সংবিধান সম্মত হবে, কখনোই সেটা হবে না। তাহলে সেই অধিকার আমাকে যারা দেবে আমি তাদের পদলেহন করব। যে অধিকার না দেবে তাদের কথা শুনবো না, তাদের পতাকা তলেও থাকবো না। পরিষ্কার কথা, পরিষ্কার কথা। আমার একটা পরিষ্কার কথাই, পরিষ্কার কথার বাইরে আমি আর কিছু যাব না। সাংগঠনিক আমরা তো ব্রাত্য। আপনি আজকে ভাবুন তো, একটা কথা পরিষ্কার করে বলি, এখানে না বললে নয়, আমি সংঘাধিপতি হিসেবে, মতুয়া প্রতিনিধি হিসেবে বলছি, আমাকে তো ভারতবর্ষের বাইরে রাখা হয়েছিল, পূর্ব পাকিস্তানে। পরবর্তীতে সেখানে দলাদলি দস্যুগিরি করে বাংলাদেশ হয়েছে ভাষাগত ভিত্তিতে। আমি যদি ওপার টপকে, বর্ডার না টপকে পাশে আসতে পারতাম, ভারতবর্ষের সংবিধান আমার জন্য কোন কাজে লাগতো আমার সেটা বুঝান আগে। ভারতবর্ষের সংবিধান আমার কাছে কোন কাজে লাগাতো? তাহলে কোন কাজের জন্য ভারতবর্ষের সংবিধান গঠন করা হয়েছে, আর সেই সংবিধান আমার কোন কাজে লাগছে আমাকে সেটা বুঝান তো। কোন সংবিধানকে পালন করবে? কোন স্বাধীনতা দিবসকে আমরা পালন করব? কি করব আমরা? কাকে পালন করব? আমাদের তো ওপারে রেখে দিয়েছিল, ওপার থেকে কষ্ট করে পাশে হয়েছি, প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি, একটা প্রতিশ্রুতির পরে হাজার প্রতিশ্রুতি। 100 বছর ধরে প্রতিশ্রুতি চলছে। প্রতিশ্রুতি ভঙ্গ ছাড়া কখনো আমরা তার সমাধান পাচ্ছি না। শান্তনু ঠাকুরকে পদ কি হবে? শান্তনু ঠাকুর পদ নিয়ে কি করবে? কোথায় যাবে পদ নিয়ে? কোন মহাকাশে চলে যাবে পদ নিয়ে? কি করবে পদ নিয়ে আমাকে বলেন? কোথায় যাবে পদ নিয়ে? কি করবে? মতুয়া ছেড়ে শান্তনু ঠাকুর বাইরে যেতে পারবে? তার কোনো গ্রহণযোগ্যতা থাকবে বাইরে? মতুয়া ছেড়ে বাইরে চলে গেলে আপনারা নিজেরা বলেন তো। শান্তনু ঠাকুরের কোনো আইডেন্টিফিকেশন থাকবে না মতুয়া ছেড়ে বাইরে চলে গেলে। অর্থাৎ শান্তনু ঠাকুর সে ভুল কাজ করবে না। শান্তনু ঠাকুর যেমন মতুয়াদের প্রতিশ্রুতি দিয়ে যেখানে দাঁড়িয়ে থেকে কথা বলে এসেছিল, সেই অবস্থানে দাঁড়িয়ে থেকে আবার সেই অবস্থান থেকে ব্যাক করে মতুয়াদের মধ্যে ফিরবে। আজকে এই সভাতলে বলে গেলাম। আমার বলে কোনো কিছু নেই, সবকিছু তোমার, সবকিছু তোমার। তোমার যদি না থাকে আমার বলে কিছু নেই। তুমি আমার চিহ্নিত করেছো আমি কে। এমত অবস্থাতে যেটা বলি, আমি তো আবেগে পড়ে গেলাম হঠাৎ করে। মনের কথা বলতে গেলে আবেগে পড়ে যেতে হয়। যে অবস্থান আমাদের এই অবস্থানে নিয়ে এসেছে, সেই অবস্থান আমরা যেমন সাদরে গ্রহণ করতে পারি, তেমন সেই অবস্থানকে আমরা উপেক্ষাও করতে পারি। এটা আমাদের শক্তি আছে। বাবা গুরুচাঁদ ঠাকুর আমাদের সেই শক্তি দিয়েছে। তা না হলে যুগের পর যুগ আমরা এই জাতাকলের পেছনে পড়ে আমরা সেখান থেকে ফিরে এসেছি কেন? সেখানে ঠাকুর মশাইয়ের এত বড় লড়াই উনি কোনোদিনও ব্যক্ত করে যেতে পারেননি যে ওনার মধ্যে কিরকম আগুন জ্বলেছিল,
ওনার মধ্যে কতটা দুর্বিষহ অবস্থান হয়েছিল সেটা উনি ব্যক্ত করে যেতে পারেননি ওনার জীবনে। অত্যন্ত কঠিন মানুষ ছিলেন, অত্যন্ত মতুয়া প্রাণ ছিলেন বলে আজকে উনি ব্যক্ত করেননি, কিন্তু সমস্ত কিছু নিজে সহ্য করে এই পীঠস্থানকে দিয়ে গেছে। এই পীঠস্থান তৈরি না হলে মতুয়াদের কথা বলার কোনো জায়গা থাকতো না। হরি বল। মতুয়াদের কথা বলার কোনো জায়গা থাকতো না আজকে। সে অবস্থান থেকে যদি কোনো ধর্মীয় অবস্থান, কোনো অবস্থানকে যদি আমাদেরকে দূরে ঠেলে আমরা ছেড়ে দেবো না। প্রত্যেকটা স্বপ্ন ভঙ্গের পথে আমরা ছেড়ে দেবো না। মতুয়ারা যদি ঐক্য না হয়, যার যার মনে হবে যে আজকে সবাই এখানে আনা, এই সভাটা ফালতু সভা হচ্ছে, এই সভাটা মনের সভা নয়, বাস্তব সভা নয়, শেষে এইখানে সভা থেকে ত্যাগ করতে পারেন, সভা ত্যাগ করতে পারেন। যদি মনে হয় যে এই সভা প্রকৃত মতুয়াদের স্বার্থে নয়, মানব স্বার্থে নয়, যদি রাজনৈতিক স্বার্থেই নাটক করা হচ্ছে, তারা এই সভা আজকে ত্যাগ করতে পারেন, ত্যাগ করতে পারেন। এরকম পরিস্থিতি ধৈর্য ধরো। আমার বাড়িতে, আমার জীবনে অনেক অভিজ্ঞতা, আমার বাড়িতে এত বড় একটা অবস্থান। আমি রাজনীতি আমার নিজের শখের জন্য করতে নামিনি। আমার রাজনীতি আমার নিজের শখের জন্য রাজনীতি করতে নামিনি। আমি পিছনে দুটো সিকিউরিটি নিয়ে করবো আমি চাই না। আমার নিজের লজ্জা করে সিকিউরিটি নিয়ে ঘুরতে বাইরে গেলে মতুয়া সমাজে আমি সঠিকভাবে যেতে পারি না। কেন আমি আজকে প্রতিবাদ করেছি, কার জন্য? মতুয়াদের জন্য আজকে প্রতিবাদ করতে গিয়ে আজকে আমার এই অবস্থা নিতে হয়েছে। আমি নিজে কখনো রাজনীতির পাঠে আসতে চাইনি। আপনারা পাঠিয়েছেন আমাকে রাজনীতি করতে, ঠাকুর বাড়িকে সঠিক পথে নিয়ে যাবে। ঠাকুর বাড়িতে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য রাজনীতির প্রাঙ্গণ, এই সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য রাজনৈতিক প্রাঙ্গণ। তাহলে আমার ব্যক্তিগত জীবনে আমার রাজনৈতিক প্রয়োজন নেই। তবে এটাও বলে রাখি, গুরুচাঁদ ঠাকুরের স্বপ্ন ছিল একটা, যে মতুয়ারা রাজকার্য হাতে নেবে। তো যখন স্বপ্ন দেখেছে বাবা গুরুচাঁদ ঠাকুর আমার জীবিত অবস্থায় মতুয়াদের রাজ স্বপ্ন, রাজদণ্ড হাতে দিয়ে তারপরে মৃত্যুবরণ করবে। শান্তনু ঠাকুর মৃত্যুবরণ তখন করবে, মতুয়াদের রাজদণ্ড হাতে দেবে, আর সেটাই হবে সবচাইতে বড় প্রতীক। মতুয়াদের আসল প্রতীক হবে সেটা, সেটা হবে মতুয়াদের আসল প্রতীক। মতুয়ারা কারুর ছত্রছায়ায় থাকবে না, কারোর ছত্রছায়ায় মতুয়ারা জীবনে থাকে নাই। কারণ 1921 সালে আপনারা জানেন গুরুচাঁদ ঠাকুর অসহযোগ আন্দোলনকে প্রত্যাখ্যান করেছিল। কেন? উনি বলেছিলেন চিত্তরঞ্জন দাসকে ডেকে, যে যদি আমার সমাজের পিছিয়ে পড়া মানুষকে যদি বুকে টেনে ভাই না বলো, আমার সমাজকে যদি কাপড় জামা না পরার সুযোগ করে দাও, কিসের তোমার অসহযোগিতা, কার সাথে এই অবস্থাতে আমরা আজকেও বলে যাচ্ছি, কার সাথে সহযোগিতা করব, কার সাথে অসহযোগিতা করব, সেটা হবে আমাদের ডিসিশন, আমাদের সিদ্ধান্ত। আর সেই সিদ্ধান্তে আমরা চূড়ান্ত থাকবো, সেই সিদ্ধান্ত হবে সর্ববলিষ্ঠ সিদ্ধান্ত, সেটা আগামী দেশের লক্ষ্য থাকবে। এটা আমার মনের আবেগ। আমি বেশি বক্তব্য রাখতে পারছি না, আমার ভালো লাগছে না বক্তব্য রাখার জায়গা নয় এটা। আমি একটা কথা বলে যাই, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ সারা জীবন মতুয়া চরণতলে সেবা করবার জন্য প্রতিষ্ঠিত হয়েছে। এখানে অন্য কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান করবার জন্য নয়, বা ঠাকুর পরিবারের রাজতান্ত্রিক দলাদলির জন্য এটা প্রতিষ্ঠিত হয় নাই। কেউ যদি তার ব্যক্তিগত রাজনীতি করতে চায় সে করতেই পারে, তার ব্যক্তিগত স্বাধীনতা, তার মৌলিক অধিকার। কিন্তু মতুয়া মহাসংঘ, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ ন্যায্যতায় সারা জীবন থাকবে। মতুয়া মহাসংঘ তার লাল নিশান পতাকার তলে সারা জীবন থাকবে। আর সেই প্রতিকৃতিতে মতুয়ারা চলে, কোন রাজনৈতিক দলের অঙ্গুল হিলানে মতুয়ারা চলে না। যে কজন ভাববে ঠাকুর বাড়িকে ভাঙিয়ে খাবার জন্য আমার আলাদা পাঠ নিতে হবে, তাদেরকেও দেখে নেব প্রত্যেকটারে আলাদা আলাদা করে। এই বলে সকলের প্রতি নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম।